প্রথম পরিচিত সভ্যতার চেয়েও পুরানো এবং গিজার পিরামিডের চেয়েও পুরানো একটি মেগা শহর 2000 বছরেরও বেশি সময় ধরে মেসোপটেমিয়ার মরুভূমি বালিতে চাপা পড়েছিল। এখন বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যা প্রাচীন শহর সম্পর্কে আমাদের ধারণা বদলায়। তারা ইরিডুর আশেপাশে 4000 এরও বেশি খাল খুঁজে পেয়েছে, যা 700 এরও বেশি খামারের জল সরবরাহ করত, যেখানে মানুষ খ্রিস্টপূর্ব 6 থেকে 5 সহস্রাব্দের প্রথম দিকের মধ্যে কাজ করত। এখন ইরিডু প্রায় 5400 খ্রিস্টপূর্বাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি ছিল প্রথম রাজাদের শহর এবং ইতিহাসের প্রথম শহর, যা একটি মাটির ট্যাবলেটে লেখা প্রাচীন গ্রন্থ সুমেরীয় রাজার তালিকা অনুসারে। প্রাচীন সুমেরীয়রা বিশ্বাস করত যে দেবতারা পৃথিবীতে বসতি স্থাপনের সিদ্ধান্ত নেওয়ার সময় এই শহরটি তৈরি করেছিলেন। সুমেরীয় মিথে ইরিডু এত গুরুত্বপূর্ণ ছিল যে একসময় অনেকে এটাকে শুধু কল্পিত জায়গা বলে ভাবত। ইরিডুর সবচেয়ে বিখ্যাত মিথে এমন বলা হয়, মানুষ খুব গোলমাল করায় আকাশ ক্ষুব্ধ হয়, শেষ পর্যন্ত তারা তাদের ধ্বংসে এক মহাবন্যা পাঠায়। একটি নতুন গবেষণায় দেখা গেছে যে ইউফ্রেটিস নদী সমগ্র শহরের জলের উৎস হিসাবে কাজ করত। গবেষকরা প্রাচীন ভূদৃশ্যের যা অবশিষ্ট আছে তার মানচিত্র তৈরি করেছেন এবং কৃত্রিম সেচ খালের একটি সুবিকশিত নেটওয়ার্ক খুঁজে পেয়েছেন। তারা ইউফ্রেটিস থেকে জল টেনে আনা 200টি বড় প্রধান খাল আবিষ্কার করেছিল এবং সেই খালগুলো আরও 4000টি ছোট খালকে জল সরবরাহ করত। এলাকা মানচিত্র তৈরিতে দল স্যাটেলাইট ছবি, ড্রোন ফুটেজ, মাটি বিশ্লেষণ, পুরনো নথি আর রিমোট সাইজিং টেক সব ব্যবহার করেছে একসাথে। এই সিস্টেম থেকে জল ব্যবহার করা 700টি খামারের আকার ভিন্ন ভিন্ন ছিল, প্রায় 5000 বর্গফুট থেকে শুরু করে 2 লাখ বর্গফুটেরও বেশি। প্রধান খালগুলো 8 মাইলের চেয়ে একটু বেশি দীর্ঘ ছিল এবং কিছু কিছু 5 মাইলেরও বেশি প্রসারিত ছিল। ছোট খালগুলো 32 ফুটের মতো ছোট হতে পারত। মেসোপটেমিয়ার নদীগুলো ছিল কৃষিকাজের জন্য জলের প্রধান উৎস, তাই প্রাচীন কৃষকদের নদী থেকে তাদের জমিতে জল আনার কৌশল শিখতে হয়েছিল। এর শুরুটা হয়েছিল ছোট খাল খননের মতো সহজ পদ্ধতি দিয়ে, কিন্তু প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা 62 মাইল পর্যন্ত দীর্ঘ বিশাল খাল তৈরি করতে শিখেছিল। ইউফ্রেটিস নিজেই কৃষকদের সাহায্য করেছিল। মাধ্যাকর্ষণের কারণে জল তার উঁচু নদীর তীর বেয়ে এবং তীরের প্রাকৃতিক ফাটল দিয়ে জমিতে ছড়িয়ে পড়ে। গবেষকরা নিশ্চিত নন যে প্রতিটি খাল কখন ব্যবহৃত হতো এবং এটা অসম্ভাব্য যে সেই দীর্ঘ সময়কালে 4200টি খাল একই সময়ে সক্রিয় ছিল। পারস্য উপসাগরে এর কৌশলগত অবস্থানের কারণে ইরিডু একসময় একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও বাণিজ্য কেন্দ্র ছিল। ইউফ্রেটিস নদীর জন্য এর অর্থনীতি মূলত মাছ ধরার উপর নির্ভরশীল ছিল। গবেষকরা সেই স্থানে মাছ ধরার জাল, ওজন এবং শুকনো মাছের পুরো গাঁট খুঁজে পেয়েছেন এবং সেখানে রিড বোটের মডেলও ছিল, যা যে কোনো জায়গায় নির্মিত নৌকার জন্য আমাদের কাছে থাকা প্রাচীনতম ভৌত প্রমাণ। লোকজন খ্রিস্টপূর্ব 600 এর দিকে শহরটা ছেড়ে দিলে নগরীর সমৃদ্ধি থামে। তারা কেন গেল, বিজ্ঞানীরাও এখনো ঠিক জানেন না। স্থানীয়রা ও আগন্তুক তীর্থযাত্রী ব্যবসায়ীরা জমির সব সম্পদ সদ্য একেবারে নিঃশেষ করেছিল। শহরটিকে স্থায়ীভাবে পরিত্যাগ করার আগে তাদের এটিকে বেশ কয়েকবার বিশ্রাম দিতে হয়েছিল। এটি ঘটেছিল যখন ইউফ্রেটিস তার গতিপথ পরিবর্তন করে এবং তারা তাদের প্রধান জলের উৎস হারিয়ে ফেলে। এখন বহু শতাব্দী পরে 1854 সালে একজন ব্রিটিশ কর্মকর্তা এই এলাকায় একটি মিশনে ছিলেন একটি প্রত্যন্ত স্থান পরীক্ষা করার জন্য, যেখানে টেলস নামক একগুচ্ছ ঢিবি ছিল, যা প্রাচীন মানব বসতির ফেলে যাওয়া ধ্বংসাবশেষের স্তূপ। শুরুতে টেলর একদম মুগ্ধ হননি। বড় কিছু মূর্তি, প্রাচীন লিখন বা প্রাসাদ মন্দিরের ধ্বংস খুঁজছিলেন, কিন্তু তার কাছে থাকার সংক্ষিপ্ত সময় তিনি যা খুঁজে পেয়েছিলেন তা হলো দেয়াল, ড্রেন, পাথরের প্ল্যাটফর্ম এবং ছোট মোজাইক কোণ দিয়ে সজ্জিত চুনাপাথরের স্তম্ভের টুকরোগুলোর মতো জিনিস। কিন্তু তিনি জানতেন না যে এই বিরক্তিকর ঢিবিগুলো পৃথিবীর অন্যতম প্রাচীন শহর ইরিডুকে লুকিয়ে রেখেছে। ব্রিটিশ মিউজিয়ামের লোকেরা এই আবিষ্কারে আগ্রহী হয়েছিল, কিন্তু প্রথম পূর্ণ মাত্রার খনন কাজ এখানে প্রায় 1 শতাব্দী পরে হয়েছিল। স্থানীয় ইরাকি কর্তৃপক্ষ খনন কাজে খুব আগ্রহী হয়ে ওঠে, কারণ তারা মেসোপটেমিয়ার ইতিহাসের প্রাচীনতম দিনগুলো সম্পর্কে আরও কিছু খুঁজে পাওয়ার আশা করছিল। তাই তারা 1 নম্বর ঢিবির উপর মনোযোগ দেয়, যা 8 তলা ভবনের মতো উঁচু একটি বিশাল টেল। শীঘ্রই তারা খ্রিস্টপূর্ব 3য় সহস্রাব্দের শেষের দিকের একটি অসমাপ্ত স্টেপ পিরামিডের অংশও উন্মোচন করে। গভীরে খুঁড়লে তারা সময় পেছনো মানব জীবনের পুরনো স্তর খুঁজে পেল। এখানে উরুক যুগের বিভিন্ন স্তর পাওয়া গেছে, আর সুমেরীয়দের আগের প্রোটো ইতিহাসের অবশেষও এখনো মিলেছে।
সেই নিচের স্তরগুলিতে তারা শহরের প্রধান দেবতা এনকির মন্দিরের একাধিক পুনর্নির্মাণ আবিষ্কার করেছিল। মানুষ 2000 বছর ধরে এই মন্দির বারবার বানিয়েছে। প্রতিবার ভাঙলে তারা ঠিক ওপরেই নতুন মন্দির তোলে আবার। মন্দিরের প্রতিটি নতুন সংস্করণ আগেরটির চেয়ে বড় এবং আরও চিত্তাকর্ষক ছিল। খ্রিস্টপূর্ব 4র্থ সহস্রাব্দের মাঝামাঝি থেকে এসব মন্দির ভবন অত্যন্ত বিশাল হয়। তখন পর্যন্ত মানুষের সব নির্মাণের চেয়ে অনেক উন্নত। এরিডু শহরটিও স্পষ্ট সামাজিক শ্রেণীগুলির সাথে আরও জটিল হয়ে উঠছিল। অবশেষে তারা মন্দির পুনর্নির্মাণ বন্ধ করে দেয় এবং ধ্বংসাবশেষের উপর একটি ধাপ পিরামিড স্থাপন করে। এরিডু ম্লান হলেও তবু ধর্মীয় কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ছিল। প্রত্নতাত্ত্বিকরা খনন কার্যের সময় দ্বিতীয় এবং প্রথম খ্রিস্টপূর্বাব্দের মৃৎপাত্র খুঁজে পেয়েছেন, যদিও সেখানে বাড়ির কোনো চিহ্ন ছিল না। সুমেরীয়রা একটি উদ্ভাবনী সভ্যতা ছিল, যেমনটি আপনি বলতে পারেন। 1500 খ্রিস্টপূর্বে তারা সিডার লাঙল, একটি যন্ত্র বানায়। এতে কৃষক একসাথে চাষ ও বীজ বপন করত, বলদ দিয়ে টেনে চলত। এই সরঞ্জামটির সাথে নির্দেশাবলীও ছিল। সুমেরীয় কৃষকদের পঞ্জিকা কৃষকদের সঠিক চাষ এবং সেচের মাধ্যমে আরও ফসল ফলানোর পরামর্শ দিত। স্মার্ট চাষের কৌশলে বেশি মানুষ খেতে পেল, ফলে তাই শহর বড় হলো, শাসন গুছল, ধর্মে জোর বাড়ল। শহর বাড়লে ক্রমের লেখালেখি, গণিত আর আধ্যাত্মিক জীবনে তাদের কাজও বাড়ে। 5000 বছর আগে সুমেরীয়রা ইতিমধ্যে কিউনিফর্ম তৈরি করেছিল, যা ইতিহাসের প্রথম লিখন পদ্ধতিগুলির মধ্যে একটি। সুতরাং বিশ্বের একই অংশ থেকে সাম্প্রতিক আরেকটি আবিষ্কার প্রমাণ করে যে 4000 বছর আগেও আমলাতন্ত্রের অস্তিত্ব ছিল। প্রত্নতাত্ত্বিকরা আরেকটি প্রাচীন সুমেরীয় শহরে প্রাচীন প্রশাসনিক ট্যাবলেট খুঁজে পেয়েছেন। এই মাটির ট্যাবলেটগুলি বিশ্বের প্রথম সাম্রাজ্য আক্কাদিয়ান সাম্রাজ্যের সবচেয়ে পুরানোকর প্রমাণ যা আমাদের কাছে আছে। ট্যাবলেটগুলি মাটির ইটের তৈরি একটি রাষ্ট্রীয় আর্কাইভ ভবনের ভিতরে ছিল, যেখানে বিভিন্ন কক্ষ ছিল যা অফিসের মতো কাজ করত। এই আবিষ্কারের আগে প্রত্নতাত্ত্বিকরা বুঝতেন না বিশ্বের প্রথম সাম্রাজ্য আক্কাদীয় অন্তরে কিভাবে চলত। কিন্তু এখন সাম্প্রতিক গিসু খননের জন্য ধন্যবাদ, আমাদের কাছে সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থার প্রথম বাস্তব এবং দ্ব্যর্থহীন প্রমাণ রয়েছে। তারা মাছ ভেরাস্য, কাপড়রত্ন পর্যন্ত সবকিছুর ডেলিভারি, খরচ ও মজুদ নিয়মিত হিসাব নথিভুক্ত রাখত। ট্যাবলেটগুলোতে পুরুষ, নারী ও শিশুদের নামচাকরি সহ জনসংখ্যা নথি আছে, প্রাচীন এক ধরনের আদমশুমারি। এই রেকর্ডে বিজ্ঞানীরা দেখলেন যে আকাডিয়ান সমাজে নারীরা প্রধান ভূমিকায় ছিল। কিছু মহিলার উচ্চ পুরোহিতের মতো শক্তিশালী পদ ছিল। ট্যাবলেটগুলি পাথর কাটার মতো দক্ষ কর্মী থেকে শুরু করে মন্দিরের মেঝে ঝাড়ুদারের মতো সহজ ভূমিকার লোক পর্যন্ত বিভিন্ন ধরনের কাজও দেখায়। কিছু নথিতে ভবনের নকশা, মাঠে বিন্যাস, হাল মানচিত্রও ছিল, যা দেখায় যে সাম্রাজ্যে কঠোর সংগঠন ও পরিকল্পনা ছিল। অবশেষে শহর বিদ্রোহ করে স্বাধীন হয়। আক্কাদিয়ান সাম্রাজ্যের 150 বছরের শাসনও শেষ। এখন গবেষকরা ট্যাবলেটগুলিতে কি বলা হয়েছে তা সম্পূর্ণরূপে বোঝার জন্য সাবধানে পরিষ্কার এবং অনুবাদ করছেন। এই নতুন আবিষ্কারগুলি সাম্রাজ্য সম্পর্কে পুরানো অসম্পূর্ণ ধারণাগুলিকে প্রতিস্থাপন করবে এবং আক্কাদিয়ান শক্তি এবং শাসন ব্যবস্থা আসলে কিভাবে কাজ করত তার একটি আরও সঠিক চিত্র আমাদের দেবে। তারা অবশেষে এটি করেছে। 300 বছর ধরে খোঁজার পর প্রত্নতাত্ত্বিকরা হোয়াইট জাগুয়ারের হারানো ভূমির অবস্থান চিহ্নিত করেছেন, মেক্সিকোর বন্য জঙ্গলে লুকিয়ে থাকা মায়া শহর। এই সব শুরু হয়েছিল 1500 এর দশকে ল্যাকান্দন মায়াদের দিয়ে। এই লোকগুলো ছিল কিছু অত্যন্ত কঠিন বেঁচে থাকা মানুষ যারা হাল ছাড়েনি। 1586-তে স্প্যানিশরা লাকান্টন নিলে তখন সবাই শেষ ভাবুত, কিন্তু ল্যাকান্ডনরা নয়। আর তারা গুটিয়ে ডেইন ফরেস্টের গভীরে গেল, শেষ খাঁটি শাকবাগান বানালো। এটা ছিল পাথর মন্দিরের গোপন দুর্গ, প্যাঁচানো জঙ্গলপথ আর চাঁচানো প্রহরীর মতো হাওলার বানর। শতাধিক বছর ল্যাকান্ডনরা ইউরোপীয় নিয়ন্ত্রণের বাইরে দূরে সেখানে নিজেদের ঐতিহ্য টিকিয়ে রেখেছিল। তারপর 1695 সালে ইতিহাস ভেঙে পড়ে। ডিয়েগো দে রিভাস নামে একজন স্প্যানিশ সন্ন্যাসী শাকবাগানে হোঁচট খেয়ে পড়েছিলেন, এবং হ্যাঁ, মূলত সেটাই ছিল শেষের শুরু। এরপরে স্প্যানিশরা দখল করে নেয়।
1721 এই মায়া শাকবাগান ত্যাগ জঙ্গল দেরি করেনি, শেকড়ে দেয়াল ছিঁড়ে লতায় চত্বর দিকে জায়গাটা একেবারে পুরো গিলে নিল। শহরটি শুধু অদৃশ্য হয়ে যায়নি, এটি জীবন্ত গ্রাস হয়ে গিয়েছিল। পরের 300 বছরে শাকবাগান স্মৃতির চেয়ে বেশি মিথে পরিণত। সেই না প্রত্নতাত্ত্বিক অভিযান ফিসফিস করত, গোপনে একদিন গিয়ে খুঁজে পাওয়ার শুধু আশায়। অনেক অভিযান খুঁজার, তবু রেইন ফরেস্ট চালাক, ওকে ধরা মুশকিল। সব পথ একরকম, আর্দ্রতায় মানচিত্র নষ্ট, আর জিপিএসও ঘন সবুজ ছাদ ভেদে কিছুই পারে না। এটা খড়ের গাদায় সূচ খোঁজার মতো ছিল, তবে খড়ের গাদাটি ছিল জীবন্ত, কাঁটায় ঢাকা, এবং হ্যাঁ, জাগুয়ার দিয়ে ভর্তি, যারা আনন্দের সাথে আপনাকে মধ্যাহ্নভোজন বানিয়ে ফেলত। বিজ্ঞানীরা রহস্য ভেদ করল কিভাবে? একমাত্র শব্দ, 7 শতকের চিঠি। ডিয়েগো দে রিভাসের চিঠি শাকবাগানমুখী সব পথ, নদী, ট্রেল বর্ণনা করে। শাকবাগান ছেড়ে যাওয়ার পর লাকুন্টন নদীতে 4 দিন হেঁটে যাওয়া সৈন্যদের যাত্রার প্রতিটি বিবরণ এতে দেখানো হয়েছিল। তারপর তারা 2 দিন নৌকায় ভ্রমণ করে এনকুয়েন্ট্রো দে ক্রিস্টোর গির্জায় পৌঁছায়। তাদের কেন ছেড়ে দিয়ে পায়ে হেঁটে গুয়াতেমালার লেক পেটেন ইচ্ছায় যায়, এটি ইতিমধ্যেই যথেষ্ট বিস্তারিত ছিল, কিন্তু বিজ্ঞানীদের ভৌগোলিক তথ্য ব্যবস্থা দিয়ে সঠিক অবস্থান চিহ্নিত করতে হয়েছিল। তারা উদ্ভিদের স্তর এবং প্রত্যেক ব্যক্তি কতটা বহন করছিল তা বিবেচনা করে শাকবাগানের আনুমানিক অবস্থান ম্যাপ করেছিল। তারা তথ্য জিআইসে দিল, শহরের জায়গা হিসাব করল, দাস ঠিক সঙ্গে মিলল। প্রত্নতাত্ত্বিকরা জঙ্গলের মধ্যে দিয়ে ভ্রমণ করে পাথরের মন্দির খুঁজে পেয়েছেন, যা পৃথিবী থেকে ভাঙা দাঁতের মতো উঠে এসেছে। সেখানে কিছু সরঞ্জাম এবং মৃৎপাত্র এবং ধ্বংসাবশেষের ঠিক মাঝখানে একটি স্প্যানিশ গির্জাও ছিল। আবিষ্কারটা শুধু ধ্বংসাবশেষ নয়, ইতিহাস বদলায়। দশক ধরে সবাই ভাবত লাকামতন পতনে লাকান্দনরা ছড়ালো, কিন্তু শাকবাগান দেখায় তারা আবার জড়ো হয়ে লড়ে। শতাব্দী জুড়েই সংস্কৃতি টিকিয়েছিল। মনে হয় খুব তাড়াতাড়ি শেষ ভেবে রাখা বইয়ের শেষ অধ্যায় খুঁজে পেলাম, তবু আছে বিদ্রুপ। শাকবাগান প্রকাশ করা স্প্যানিশ ভিক্ষুই তাকে ধ্বংসে ঠেলে দেয়, তবে শতাব্দী পরেও তার চিঠি শাকবাগানের স্মৃতি বাঁচায়। আজ ধ্বংসাবশেষ এখন জীবমণ্ডল সংরক্ষণে, সেই জঙ্গলেই সুরক্ষিত। একসময় লুকিয়েছিল, তাদের পর্যটকরা হঠাৎ ঢুকতে পারে না। কাঁচা, জটিল, জীবন্ত শহর পেয়ের শ্বাস নেয় নিজের শর্তে। বিজ্ঞানীরা অবশেষে মেক্সিকোর ঘন জঙ্গলের নিচে আরেক হারানো শহর খুঁজেছেন, যা 600 বছর লুকিয়েছিল। জায়গাটির নাম গেঙ্গোলা, এবং এটি বিশাল, প্রায় 360 হেক্টর জুড়ে 1100টিরও বেশি ভবন, 2.5 মাইল প্রতিরক্ষামূলক দেয়াল, নিজস্ব সড়ক নেটওয়ার্ক এবং একটি অত্যন্ত সংগঠিত নগর পরিকল্পনা রয়েছে। জঙ্গলের গভীরে ছিল বলে বছরের পর বছর হেঁটে না দেখলে বিশালতা কখনো বোঝা যেত না, কিন্তু আধুনিক প্রযুক্তি লিডার নামের লেজার স্ক্যানার দিয়ে রক্ষা করল। গবেষকরা এলাকায় উড়ে গিয়ে মাত্র 2 ঘন্টায় পুরো শহর জুড়ে একদম সম্পূর্ণ 3D মানচিত্র তৈরি করল। গেঙ্গোলা 1350 থেকে 1521 পর্যন্ত সালের মধ্যে প্রাকলম্বিয়ান যুগে নির্মিত। একসময় এখানে জীবন খুব গমগম করত। এটি জাপোটেক জনগণের জন্য একটি প্রধান কেন্দ্র ছিল, যারা প্রায় 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে এই অঞ্চলে ছিল। ওখানকার পরিবারগুলো বড় কেন্দ্রীয় উঠোনওয়ালা বাড়িতে থাকত, চারদিকে ঘর। সদস্য বাড়লে আরও ঘর জুড়ে বাড়ি টানত ধীরে দূরে। ওরা পাহাড়কে প্রাকৃতিক দেয়াল বানিয়ে পাহাড়ি জল বেয়ে নিষ্কাশন করত। তাদের অনেক ভবন এখনো দাঁড়িয়ে আছে, যা কতটা সময় পেরিয়ে গেছে তা বিবেচনা করলেই আশ্চর্যজনক। 1400 এর শেষ দিকে জাপোটেকরা প্রশান্ত উপকূলে শক্তিধর। আজটেকরা বিস্তার চাইলে তারা প্রতিরোধ করে। গেঙ্গোলায় তারা 7 মাসের নৃশংস অবরোধ টিকে গেল। পাহাড়ে লুকিয়ে নিরাপদ ছিল, তবু আশ্রয়টা নিখুঁত নয়। সবার খাওয়ার জন্য মিঠে জল বা জমি ছিল না। মাত্র 12 মাইল দূরে ছোট শহর তাওয়ান টেপেকে তাদের যা প্রয়োজন ছিল তা ছিল। তাই জাপোটেকরা 1521 সালে স্প্যানিশরা আসার ঠিক আগে সেখানে চলে যায়। এখনো বিজ্ঞানীদের দেখা শুধু উপরিতল ছোঁয়া। লিডার স্ক্যানে 1000-এর বেশি ভবন ধরা পড়ল,
আর প্রত্নতাত্ত্বিকরা বুঝতে বছরের গবেষণা পরিকল্পনা করছেন। সবকিছু খুঁড়ে ফেলার এবং ক্ষতির ঝুঁকি নেওয়ার পরিবর্তে তারা নিরাপদে শহরটি অধ্যয়ন চালিয়ে যাওয়ার জন্য উন্নত স্ক্যানিং প্রযুক্তি ব্যবহার করবে। ঠিক আছে, এবার চলুন মিশরে যাই। সেখানে প্রত্নতত্ত্ববিদরা পূর্ব নীলবদ্বীপে লুকোনো একটি হারানো শহর ইমেট হঠাৎ খুঁজে পান। জায়গাটা কাদা, জলার সময়ের স্তরে চাপা, 1000 বছর ধরে সরে সরে বদলানো জলাভূমিতে নীরবে লুকিয়েছিল। বিজ্ঞানীরা প্রথম দেখেননি স্যাটেলাইট ছবিতে ওপর থেকে কাঁচাইটের ভিত্তির ম্লান ছোট গুচ্ছ। আকৃতি কাতা, ভুতুড়ে, তবু স্বাভাবিকের চেয়ে বেশি পরিপাটি। তাই তারা মাটির রেখা ধরে খুঁড়ল, আর শহরটা আবার জেগে উঠল। তারা বহুতল টাওয়ার বাড়ি পেল, প্রাচীন যুগের বহু আকাশচুম্বী ভবনের মতো। এগুলোর একাধিক তলা, পুরো ভিত্তি ছিল এবং বেশ গুরুতর ওজন বহন করতে পারত। এই ধরনের উল্লম্ব জীবনযাপন মিশরে খুবই বিরল, বিশেষ করে নীলবদ্বীপের বাইরে। এতে বোঝা যায় ইমেটের মানুষ শুধু জমিতে ছড়ায়নি, উপরেও গড়েছে। তাই শহর ছিল খুব ঠাসা, পরিকল্পিত, সেই সময়ে ভাবনার চেয়ে বেশি নগর। আর এটা শুধু শৌখিন বাসস্থানও ছিল না, প্রত্নতাত্ত্বিকরা পাকা কর্মক্ষেত্র, পশু খামার ও খাদ্য উৎপাদনের সুশৃঙ্খল জায়গা সহ একটি শস্য প্রক্রিয়াকরণ কেন্দ্র খুঁজে পেয়েছেন। স্পষ্টই শহরটার পেছনে চলত বাস্তব অর্থনীতি। সেখান থেকে খুব দূরে নয়, তারা একটি আনুষ্ঠানিক রাস্তা দেখতে পায় যা একসময় ইমেটের পৃষ্ঠপোষক দেবতা ওয়াজেটের মন্দিরের দিকে যেত। পরে রাস্তার ওপর ভবন বসে, তাতে বোঝা যায় ওয়াজেটের উপাসনা ক্রমে ম্লান হয়। তবু ধ্বংসাবশেষ থেকে উঠল চমৎকার ধ্বংসাবশেষ। সবুজ ফাইন্সের ছোট অন্ত্যেষ্টি মূর্তি, আর স্টিলে দেখা হার্পোক্রেটিস কুমিরে বসে সাপ পাঁকড়ে। তিনি ছিলেন হোরাসের গ্রিক সংস্করণ, নীরবতা, গোপনীয়তা এবং নবজাতক পুত্রের দেবতা। এবং এমনকি একটি ব্রোঞ্জের সিস্ট্রামও ছিল, একটি প্রাচীন মিশরীয় বাদ্যযন্ত্র যা হাতুড়ের যমজ মাথা দিয়ে সজ্জিত ছিল। দেখা যাচ্ছে ইমেট খ্রিস্টপূর্ব 4th শতাব্দী থেকে সক্রিয় ছিল, যা মিশরের শেষ সময় থেকে রোমান যুগ পর্যন্ত বিস্তৃত ছিল। বাণিজ্য পথের ধারে অবস্থানে ওয়াজেট মন্দিরে আসা বণিক তীর্থযাত্রী অনেক টানত। তাই টিকে ছিল না, বরং বেড়ে উঠছিল, যুক্ত, বাণিজ্য করে, সময় মতো মানিয়ে। এবং এটি শুধু আরেকটি ধুলোময় ধ্বংসাবশেষ নয়, ইমেট আমাদের বদ্বীপের দৈনন্দিন জীবন, ধর্ম এবং নগর পরিকল্পনা সম্পর্কে একটি জানালা খুলে দিচ্ছে, যা আমরা বড় পিরামিড এবং সমাধির তুলনায় সবসময়ই অনেক কম জানতাম।